আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আজকে আমরা তৃতীয় অধ্যায়ের সর্বশেষ ক্লাসটা নিতে যাচ্ছি, ঠিক আছে? এই ক্লাসটার মধ্য দিয়ে তৃতীয় অধ্যায়টা ইনশাল্লাহ সম্পূর্ণ হবে। আজকে আমরা মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়ের এই তিনটা বিষয়ের আলোচনা একসাথে করে দিব। ক্লাসটা যদিও একটু লেন্থি হবে। ওকে, আমরা আবার স্লাইডে চলে যাই। শুরু করছি আজকের পাঠ মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয় নিয়ে। এখানে একটু শুরুতে বলে দিই, আমরা মোট আয়কে প্রকাশ করি টিআর দ্বারা। টিআর মানে হচ্ছে টোটাল রেভিনিউ। আর এই টোটাল রেভিনিউটা পাওয়া যায় হচ্ছে কি প্রাইস ইনটু কোয়ান্টিটি, অর্থাৎ প্রত্যেকটা দ্রব্যের দামকে তার উৎপাদনের, প্রত্যেকটা দ্রব্যের উৎপাদনের পরিমাণকে তার দাম দ্বারা গুণ করলে হচ্ছে কি মোট আয়, টোটাল রেভিনিউ। আর এর দ্বারা প্রকাশ করা হয়েছে এভারেজ রেভিনিউ, গড় আয়। আর গড় আয় পাওয়া যায় কীভাবে? মোট আয়কে অর্থাৎ টোটাল রেভিনিউকে কোয়ান্টিটি দ্বারা ভাগ করে। দেন এমআর, এমআর এর পূর্ণরূপ হচ্ছে মার্জিনাল রেভিনিউ। আর এই মার্জিনাল রেভিনিউ বা এমআরটা পাওয়া যাবে কিভাবে? ডেল টি আর ডিভাইডেড বাই ডেল কিউ। এখানে এই যে ত্রিভুজের মতো যে চিহ্নটা, এটা হলো ডেলটা বা সংক্ষেপে ডেল পড়া হয়। এই ডেলের দ্বারা বোঝায় পরিবর্তন। কি বোঝায়? পরিবর্তন। অর্থাৎ মোট আয়ের মধ্যে পরিবর্তন ডিভাইডেড বাই উৎপাদনের মধ্যে পরিবর্তন। আমরা আজকে কি কি শিখব? আজকে আমরা শিখব হচ্ছে যে কি মোট আয়। আজকের পাঠ শেষে আমরা মোট আয় ব্যাখ্যা করতে পারবো, গড় আয় ব্যাখ্যা করতে পারবো, প্রান্তিক আয় ব্যাখ্যা করতে পারবো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম, মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়ের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম, মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয়ের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। পূর্ণ প্রতিযোগিতা ও অপূর্ণ প্রতিযোগিতায় ফার্মের মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয়ের রেখার সাহায্যে পার্থক্যটা তুলে ধরতে পারবে। শুরুতে আমরা দেখি মোট আয়, টোটাল রেভিনিউ, যেটাকে সংক্ষেপে আমরা টিআর দ্বারা প্রকাশ করি। তাহলে মোট আয় কাকে বলে? কোনো উৎপাদিত দ্রব্যের বিক্রি করে ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান যেই পরিমাণ অর্থ লাভ করে তাকে মোট আয় বলে। ধরে নিলাম একটা প্রতিষ্ঠান এক মাসে 100 একক দ্রব্য উৎপাদন করেছে এবং সে 100 একক দ্রব্যের প্রত্যেকটার দাম যদি 10 টাকা করে হয়, তাহলে 100কে 10 দ্বারা গুণ করলে কত হবে? 1000। এই 1000ই হলো তার জন্য মোট আয়। এটাকে আমি এখানে সূত্র দ্বারা দিয়ে দিলাম, মোট আয় সমান সমান দাম ইন্টু পরিমাণ, অর্থাৎ টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু প্রাইস ইন্টু কোয়ান্টিটি। তাহলে এখানে আমি যে বললাম একটি ইন্ডাস্ট্রিতে 100 একক দ্রব্য উৎপাদন হয়েছে, সেটা কিউর মান, আর প্রত্যেকটা দ্রব্যের দাম যে 10 টাকা বলছে সেটা হচ্ছে পি এর মান। তাহলে পি ইন্টু কোয়ান্টিটি দিয়ে টোটাল রেভিনিউটা বের হয়ে যাবে 1000। এবার আসেন গড় আয়, এভারেজ রেভিনিউ এ আর। কোনো দ্রব্যের প্রতিটি এককের মূল্যই হলো এর গড় আয়। সোজা কথায় এই যে শুরুতে আমরা মোট আয় বের করছি না, এই মোট আয়কে যদি মোট বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করি, সেটাই হবে কি গড় আয়। সংক্ষেপে এভারেজ রেভিনিউ এ আর সমান সমান টোটাল রেভিনিউ টি আর ডিভাইডেড বাই কোয়ান্টিটি। অর্থাৎ এক্ষেত্রে যদি তোমাকে বলি, এই শুরুতে যে একটা এক্সাম্পল বললাম, 1000 টাকা আয় হয়েছে এবং 100 একক দ্রব্য বিক্রি করেছে, প্রত্যেকটা দ্রব্যের দাম ছিল 10 টাকা। এখন সেই দৃষ্টিকোণ থেকে যদি তোমাকে গড় আয় বের করতে বলি, তাহলে এখানে কি কি বসাবে? টিআর এর মান কত বসবে? 1000 টাকা। আর টোটাল আয় করেছে 1000 টাকা। আর টোটাল দ্রব্য কিউ এর মান কত? কত একক দ্রব্য বিক্রি করেছে? 100 একক দ্রব্য বিক্রি করেছে। তাহলে 1000কে 100 দ্বারা ভাগ করলে কত আসবে? 10 টাকা। এটাই হলো গড় আয়। দেন প্রান্তিক আয়, মার্জিনাল রেভিনিউ, যেটাকে সংক্ষেপে বলা হয় এম আর। কোনো দ্রব্যের অতিরিক্ত 1 একক বিক্রয় করে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে প্রান্তিক আয় বলা হয়। আর এই প্রান্তিক আয় নির্ণয়ের সূত্র হচ্ছে যে কি প্রান্তিক আয় সমান সমান মোট আয়ের পরিবর্তন ডিভাইডেড বাই বিক্রয়ের মোট পরিমাণের পরিবর্তন। সংক্ষেপে মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু ডেল্টা টি আর ডিভাইডেড বাই ডেল্টা কিউ। এখানেও যদি আমরা একটা এক্সাম্পলটা টানি, আমরা শুরুতে টোটাল রেভিনিউ যখন বলছিলাম তখন এক্সাম্পলে বলছি আমরা উৎপাদন করতেছি 100 একক দ্রব্য,
কত একক? 100 একক দ্রব্য। এখন যদি আমরা সেই 100 এককের জায়গায় আরেকটা অতিরিক্ত দ্রব্য উৎপাদন বাড়াই, তাহলে আমাদের মোট উৎপাদন হবে কত একক? 101 একক। 101 একক। যখন আমরা 100 একক দ্রব্য উৎপাদন করছিলাম প্রথমে, তখন আমাদের টোটাল রেভিনিউ টিআর এর মান ছিল কত? 1000 টাকা। 1000 টাকা। এখন 101 একক দ্রব্য উৎপাদনের কারণে, মানে অতিরিক্ত একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধির কারণে আমাদের মোট আয়টা বেড়ে যদি 1010 টাকা হয়, তাহলে মোট আয় কতটুকু বাড়ছে? 10 টাকা বাড়ছে। অতিরিক্ত দ্রব্য বাড়ছে 1 একক আর মোট আয় বাড়ছে 10 টাকা। তাহলে উৎপাদন অতিরিক্ত 1 একক বৃদ্ধির কারণে মোট আয় যে 10 টাকা বেড়েছে, এটাকে বলে প্রান্তিক আয়। মানে সর্বশেষ যতটুকু বৃদ্ধি পেয়েছে এটাই হলো কি? প্রান্তিক আয়। তাহলে আমরা গত ক্লাসেও বলছিলাম প্রান্তিক বিষয়টা সবসময় হিসাব করে সর্বশেষ এককের পরিবর্তনটাকে, সর্বশেষ এককের পরিবর্তন। এবারে আসি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম, মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয়ের মধ্যে সম্পর্কটা একটু দেখি সূচির সাহায্যে। তাহলে এই সূচিটা একটু খেয়াল করেন। সূচিতে আমরা প্রথম কলামে বিক্রয়ের পরিমাণ কোয়ান্টিটি মানে কিউ একক 1 2 3 4 5, আর প্রত্যেকটা দ্রব্যের দাম হচ্ছে কত টাকা? 8 টাকা করে। তাহলে মোট আয় কীভাবে পাওয়া যাবে? এই প্রাইস দিয়ে কোয়ান্টিটিকে গুণ করে। তাহলে প্রত্যেকটা দ্রব্যের দাম যদি 8 টাকা হয়, তাহলে একটি দ্রব্যের বেলায় মোট আয় কত হবে? 8 থেকে 8। দুটি দ্রব্যের বেলায় মোট আয় কত হবে? 8 2 গুণে 16। তিনটি দ্রব্যের বেলায় মোট আয় কত হবে? 24। চারটা দ্রব্যের বেলায় মোট আয় কত হবে? 32। পাঁচটা দ্রব্যের বেলায় 5 8 40। এবারে গড় আয়, গড় আয়ের বেলায় খেয়াল করো। তাহলে এই যে আমরা এখন মোট আয় যেটা বের করে ফেলছি না, এই মোট আয়কে জাস্ট কি করব? কিউ দ্বারা ভাগ করব, কোয়ান্টিটি দ্বারা ভাগ করব। তাহলে আবার ভাগ করেন। 8কে যদি আপনি প্রথম একক 1 দ্বারা ভাগ করেন, তাহলে 8 থেকে 8। আবার 16কে যদি 2 একক 2 দ্বারা ভাগ করেন, তাহলে 8 2 গুণে 16, তাও 8। আবার 24, টোটাল রেভিনিউ 24 না, এই 24কে যদি 3 একক দ্বারা ভাগ করেন কত হবে? 8। এরপর 32, 32কে 7 দ্বারা ভাগ করলে 8। এবারে 40, 40কে 5 দ্বারা ভাগ করে 5 8 40, তাও 8। তাহলে কি বের হয়ে গেল? এভারেজ রেভিনিউ বের হয়ে গেল। ঠিক আছে। এবারে আসি সর্বশেষে প্রান্তিক আয়, মার্জিনাল রেভিনিউ। তো মার্জিনাল রেভিনিউ কীভাবে পাবো? ডেল টিআর ডিভাইডেড বাই ডেল কিউ। ডেল টিআর ডিভাইড বাই ডেল কিউ, অর্থাৎ মোট আয়ের মধ্যে কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাই হলো প্রান্তিক আয়। তাহলে প্রথমে যেটা টোটাল রেভিনিউ 8 একক, সেটাই হচ্ছে প্রান্তিক আয়। টোটাল রেভিনিউ যেটা 8 টাকা, সেটাই হচ্ছে কি প্রান্তিক আয়? 8 টাকা। এরপরে দেখুন 8 টাকা থেকে 16 টাকায় মোট আয় আসছে, কতটুকু বাড়ছে? 8 একক বাড়ছে, 8 টাকা বাড়ছে। তারপর আবার 16 টাকা থেকে 24 টাকায় আসছে, কতটুকু বাড়ছে? তাও 8 টাকা। আবার 24 টাকা থেকে 32 টাকা, কতটুকু বাড়ছে? 8 টাকা। 32 থেকে 40 টাকা, 8 টাকা। এই যে পেয়ে গেলাম মার্জিনাল রেভিনিউ। এখানে কাকতালীয়ভাবে একটা জিনিস মিলে গেছে, সেটা কি জানো? এটা হচ্ছে দিকে এখানে তোমার প্রাইস 8 টাকা, অ্যাভারেজ রেভিনিউ 8 টাকা, মার্জিনাল রেভিনিউ 8 টাকা। তার মানে এখানে যাহা প্রাইস তাহাই অ্যাভারেজ রেভিনিউ সমান, তাহাই আবার মার্জিনাল রেভিনিউ সমান। তার মানে প্রাইস ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর। এই জন্যই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই প্রাইস রেখা, এআর মানে গড় আয় রেখা, এমআর মানে প্রান্তিক আয় রেখা, তিনটাই একই রেখায় অবস্থান করবে। এবং সেই রেখাটা যেহেতু এখানে প্রত্যেকটাতে যেহেতু 8 8 8, মানে এটা স্থির, এটা কি স্থির। তার মানে স্থির হলে রেখা চিত্রটা হবে ভূমিয়কের সমান্তরাল। রেখা কি হবে? ভূমিয়কের সমান্তরাল হবে। এবার এটা আমরা চিত্রের মাধ্যমে দেখি। প্রথমে টিআরটা দেখি। টিআরের বেলায় আমরা প্রথমে 1 একক উৎপাদনের বেলায় টোটাল রেভিনিউ ছিল কত আমাদের? 8 টাকা। মনে আছে কি না? নাকি আবার ব্যাকে যেতে হবে? খেয়াল করেন, দেখেন টোটাল রেভিনিউ কত আগে খেয়াল করবেন। এখন আমি টোটাল রেভিনিউ রেখা যখন আঁকতে যাব, তখন ভূমিয়ককে দেখাবো কোয়ান্টিটি কিউ, আর লম্বককে দেখাবো টোটাল রেভিনিউ মোট আয়। 1 এককের বেলায় 8 টাকা, 2 এককের বেলায় 16 টাকা, 3 এককের বেলায় 24 টাকা, 4 এককের বেলায় 32 টাকা, 5 এককের বেলায় 40 টাকা। হুবহু এই চিত্রটা মানগুলো আমি এখানে বসা দিব। দেখো, এই দেখো, যখন বিক্রয়ের পরিমাণ 1 একক,
তখন মোটাই হচ্ছে 8 টাকা, বিক্রয়ের পরিমাণ 2 একক, মোটাই 16 টাকা, 3 একক হলে 24 টাকা, 4 একক হলে 32 টাকা, 5 একক হলে 40 টাকা। তাহলে এই যে বিন্দুগুলো, এগুলো যদি আমি নাম দিতে চাইলে নাম দিতে পারবো A B C D E, 4-5টা বিন্দু যেগুলো পাইছি। তাহলে 0 থেকে শুরু করে এই বিন্দুগুলো সোজা করে যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে এটাই হলো টোটাল রেভিনিউ কার্ভ, মোট আয় রেখা। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই মোট আয় রেখাটা হবে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে না, এটা সমান মাঝামাঝি হলে এটা পুরোটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কোণ। 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মাঝখান দিয়ে যে রেখাটা যায় সেটা হচ্ছে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার আমরা গড় আয়, ওই যে কিছুক্ষণ আগে আমরা যে সূচির মধ্যে দেখলাম, আমরা দেখছি এখানে কি গড় আয় প্রান্তিক আয় দুটোটাই 8 সমান না, সেই জন্য দেখেন এই যে 1 একক উৎপাদনের বেলায় গড় আয় কত 8, 2 এককের বেলায়ও 8 টাকা, 3 এককের বেলায়ও 8 টাকা, 4 এককের বেলায়ও 8 টাকা, 5 এককের বেলায়ও 8 টাকা। তার মানে সব ক্ষেত্রে 8 এটা কি ভূমিয়কের সমান্তরাল। ঠিক একইভাবে প্রান্তিক আয়ের বেলায়ও, কারণ আমরা দেখছি ওইখানে যে 8 টাকা প্রাইসও 8 টাকা, অ্যাভারেজ রেভিনিউ 8 টাকা, মার্জিনাল রেভিনিউ 8 টাকা। তার মানে এই একটা রেখার ভিতরে তিনটাই নির্দেশ করা হচ্ছে, প্রাইস ইকুয়াল টু AR ইকুয়াল টু MR। যদি প্রশ্ন করা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় এবং প্রান্তিক আয় সমান হয় কেন, ঠিক আছে, তাহলে এই সূচি এবং চিত্র দিয়ে আমরা ব্যাখ্যা করে দেখাতে পারবো। এবার চিত্রের বিষয়টা একটু দেখে নেন। আমরা চিত্রে কি দেখালাম, চিত্রের ভূমিয়ককে দেখাইছি বিক্রয়ের পরিমাণ কোয়ান্টিটি কিউ, এবং লম্বককে দেখাচ্ছি মোট আয়। এটা হচ্ছে এর প্রথম চিত্রে যেটা দেখাচ্ছি মোট আয়ের, একসাথে দুটার বর্ণনা এখানে নিয়ে আসছি। এ চিত্রে দেখাচ্ছি মোট আয়, আর এখন বি চিত্রের মধ্যে দেখাচ্ছি গড় আয় এবং প্রান্তিক আয়। এই যে গড় আয় এবং প্রান্তিক আয়, তো সারণী থেকে প্রাপ্ত মানসমূহকে প্রয়োজনীয় পরিমাণ গ্রহণ করে মোট আয় রেখা প্রথম চিত্রে TR পেয়েছি, এখন দ্বিতীয় চিত্রে AR এবং প্রান্তিক আয় রেখা অঙ্কন করেছি। তাহলে এবার আরেকটা জিনিস খেয়াল করো, এই চিত্র থেকে লক্ষ্য করা যায় বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট আয় নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়। অর্থাৎ প্রথম চিত্রে যেটা দেখাইছি যে টোটাল রেভিনিউর বেলায় মোট আয়টা প্রত্যেকবার 8 একক করে বাড়ছে, মানে নির্দিষ্ট হারে বৃদ্ধি পেয়েছে। আর এখন এই দ্বিতীয় চিত্রে এসে গড় আয় ও প্রান্তিক আয় প্রতি ক্ষেত্রেই দামের সমান হয়, প্রত্যেক ক্ষেত্রেই এই 8 টাকাটা কার সমান, দামের সমান। এই জন্য TR রেখাটি মূল বিন্দুগামী সরলরৈখিক। প্রথম চিত্রটা মূল বিন্দু দিয়ে সোজা উপর দিকে গিয়েছিল, তাই না, টোটাল TR। আর এখন যে রেখাটা AR MR, এই দুইটা হচ্ছে ভূমিয়কের সমান্তরাল, ভূমিয়কের কি সমান্তরাল। এবারে আসেন অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, কথা খেয়াল করবেন। এতক্ষণ ধরে যেগুলো বলছিলাম ওগুলো ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পারফেক্ট কম্পিটিশন মার্কেট। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট। আবার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচিত হয় সেটা হচ্ছে কি একচেটিয়া বাজার। তো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের জায়গায় যদি তোমাকে একচেটিয়া বাজারও বলে, একই আনসার দিতে পারবে। তাহলে এবার দেখেন অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বেলায় সূচিটা একটু খেয়াল করেন। বিক্রয়ের পরিমাণ আগের মতো 1 2 3 4 5 6, ঠিক আছে। আর দাম হচ্ছে কি, দেখো যেহেতু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অথবা একচেটিয়া বাজারে বিক্রেতা দামকে ইচ্ছা মতো বাড়াইতে বা কমাইতে পারে, সেই জন্য এখানে দামটা দেখো একবার 10 টাকা, আবার 9 টাকা, আবার 8 টাকা, আবার 7 টাকা, আবার 6 টাকা, আবার 5 টাকা। সে বিক্রেতা কী করতে ইচ্ছা মতো দামটা কমাচ্ছে, ঠিক না। আর এর আগে যেটা আমরা দেখছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা ছিল 8 টাকা সর্বক্ষেত্রে স্থির, কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা আগে থেকে নির্ধারণ করা থাকে। এখানে বিক্রেতা ইচ্ছামতো দামকে বাড়াইতেও পারে না, কমাইতেও পারে না। আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা ইচ্ছামতো দামকে বাড়াইতেও পারে, কমাইতেও পারে। এই জন্য এখানে দামটা দেখো স্থির নয়, 10 টাকা, 9 টাকা, 8 টাকা, 7 টাকা, 6 টাকা, 5 টাকা, ঠিক আছে, একটা একরকম। তাহলে এবার সূত্র অনুসারে আমরা TR বের করে ফেলি। TR মানে কি, প্রাইস ইন্টু কোয়ান্টিটি। অর্থাৎ এই 1 এককে 10 টাকা দ্বিগুণ করলে 10কে, 2 এককে 9 টাকা দ্বিগুণ করলে 18, 3 এককে 8 টাকা দ্বিগুণ করলে 24, 4 এককে 7 টাকা দ্বিগুণ করলে 28, 5 এককে 6 টাকা দ্বিগুণ করলে 30, 6 টাকাকে 5 একক দ্বিগুণ করলে 30। ঠিক একইভাবে আবার সূত্র দিয়ে AR বের করো, টোটাল রেভিনিউকে কিউ দ্বারা ভাগ করো। এই যে টোটাল রেভিনিউ এখন যেটা বের হয়েছে 10, 18, 24, 28, 30, 30, এটাকে কোয়ান্টিটি কিউ দ্বারা ভাগ করো। তাহলে 10কে 1 দিয়ে ভাগ করলে 10কে
18কে 2 দিয়ে ভাগ করলে 9, 24কে 3 দিয়ে ভাগ করলে 8, আবার 28কে 7 দিয়ে ভাগ করলে 7, আবার 30কে 5 দ্বারা ভাগ করলে 6, আবার 30কে 6 দ্বারা ভাগ করলে 5। এরপর আসলাম প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ, তাই এটা কি ডেল টিআর ডিভাইড বাই ডেল কিউ। তাহলে ডেল টিআর মানে যে টোটাল রেভিনিউর মধ্যে পরিবর্তনটা খেয়াল করার। প্রথমে 10, এটা 10 বসে যাবে প্রান্তিক আয়। এরপরে 10 থেকে 18 কতটুকু বাড়ছে? 8 টাকা। 18 থেকে 24 কতটুকু বাড়ছে? 6 টাকা। আবার 24 থেকে 28 কতটুকু বাড়ছে? 4 টাকা। 28 থেকে 30 কতটুকু বাড়ছে? 2 টাকা। 30 থেকে 30 কতটুকু বাড়ছে? 0 টাকা। এই হলো প্রান্তিক আয়। একটু খেয়াল করেন এবার এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা দেখছিলাম যে কি প্রাইসও 8 টাকা স্থির ছিল, এভারেজ রেভিনিউ আরও 8 টাকা স্থির ছিল, মার্জিনাল রেভিনিউ আরও 8 টাকা স্থির ছিল। সেই জন্য রেখাটি ভূমিয়কের সমান্তরাল হয়েছিল। কিন্তু এখন দাম হচ্ছে ক্রমহ্রাসমান। দেখো 10 টাকা থেকে 9 টাকা, 8 টাকা 7 টাকা কমতেছে না ক্রমান্বয়ে। তার মানে এখানে দামটাও ক্রমহ্রাসমান, আর এভারেজ রেভিনিউটাও কি ক্রমহ্রাসমান, প্রান্তিক আয় এমআরটাও ক্রমহ্রাসমান। তার মানে ক্রমহ্রাসমান হলে রেখাটা কী হবে? বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে। বাম দিক থেকে ডান দিকে কী হবে? নিম্নগামী হবে। আর এখানে টিআরটা খেয়াল করেন, টিআরটা প্রত্যেকবার কিন্তু সমান নয়। 10, 18, 24, তার মানে এখানে দূরত্বগুলো কী নয়? সমান নয়। তবে বাড়তেছে ঠিকই, তবে কী হারে বাড়তেছে? কমে কমে বাড়তেছে। ঠিক আছে, দেখি আবার রেখাচিত্রটার রূপগুলো কীরকম হয়। এই দেখেন কমে কমে বাড়ার কারণে প্রথমে টিআরটা দেখো, 1 একক দ্রব্যের উৎপাদনের বেলায় টোটাল রেভিনিউ কত? এই যে এখানে 8 এবং 10-এর 12-এর মাঝখানে কত? 10। 2 এককের বেলায় 16 এবং 20-এর মাঝখানে কত? 18। 3 এককের বেলায় 24, 4 এককের বেলায় 28, 5 এককের বেলায় তাও কত? 30। এই যে 28 আর 32-এর মাঝখানে 30। 6 এককের বেলায় তাও 30। তাহলে দেখা যাচ্ছে যে কি রেখাগুলো আমরা যখন যোগ করছি, রেখাটা প্রথমে পূর্ণ প্রতিযোগিতার বেলায় রেখাটা ছিল 45 ডিগ্রি অ্যাঙ্গেল, একদম সোজা রেখা, তাই না? আর এখন রেখাটা প্রথম বাড়তেছে ঠিকই, তবে আস্তে আস্তে কমে যাচ্ছে। আস্তে আস্তে কি কমে যাচ্ছে। এটাকে বলা হয় ক্রমহ্রাসমান হারে। এটা কি ক্রমহ্রাসমান হারে বাড়ছে ঠিকই। কী হারে বাড়তেছে? ক্রমহ্রাসমান হারে বাড়তেছে। এবারে দেখেন তো এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউর চিত্রটা কীরকম হয়। ওই যে 1 এককের বেলায় গড় আয় কত? 10 টাকা। 2 এককের বেলায় গড় আয় কত? এই যে 9 টাকা। 8 এবং 10-এর মাঝখানে কত? 9। 3 এককের বেলায় গড় আয় কত? 8 টাকা। 4 এককের বেলায় গড় আয় কত? 7 টাকা। 5 এককের বেলায় গড় আয় কত? 6 টাকা। 6 এককের বেলায় গড় আয় কত? 5 টাকা। তাহলে এই যে রেখাটা যোগ করে এই রেখাটা পেলাম AR। এটা কি AR। এটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। একই রেখার মধ্যে আমরা আবার এমআরটাও অঙ্কন করে দেখি। 1 একক উৎপাদন করলে এমআরের মান কত? 10 টাকা। 2 এককের বেলায় 8 টাকা, 9 টাকা। 3 এককের বেলায় 8 টাকা। 4 এককের বেলায় এখানে যেখানে আবার দেখেন 1 এককের বেলায় হচ্ছে 10 টাকা। এমআরটা দেখবেন যে এমআরটা 2 এককের বেলায় হচ্ছে যে কি এই যে এতটুকু পর্যন্ত 8 টাকা। 3 এককের বেলায় যান সোজা গিয়ে এই যে এমআর পর্যন্ত 6 টাকা। 4 এককের বেলায় সোজা এতটুকু গিয়ে এতটুকু পর্যন্ত 4 টাকা। 5 এককের বেলায় এই যতটুকু পর্যন্ত 2 টাকা। 6 এককের বেলায় 0, এই দেখেন 0-এর সাথে মিলে গেছে। ঠিক আছে, তাহলে এটাও এমআর রেখাটাও কী হবে? বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, AR রেখা থাকবে উপরে, এমআর রেখা থাকবে কি নিচে। ঠিক আছে, এবারে চিত্রের ব্যাখ্যাটা একটু পড়ে নেন। চিত্রে কি দেখাচ্ছি? ভূমিয়ককে আমরা এখানে 2টা চিত্রের বর্ণনা আমি একসাথে নিয়ে আসছি, প্রথম চিত্র দ্বিতীয় চিত্র। প্রথম চিত্রে আমরা চিত্রের ভূমিয়কের বিক্রয়ের পরিমাণ লম্বকে চিত্রে মোট আয় এবং বিচিত্রে গড় আয় ও প্রান্তিক আয় নির্দেশ করা হয়েছে। সারণী হতে প্রাপ্ত মানসমূহকে প্রয়োজনীয় পরিমাণ গ্রহণ করে মোট আয় প্রথম চিত্রে টিআর রেখা দেখানো হয়েছে এবং দ্বিতীয় চিত্রে গড় আয় ও প্রান্তিক আয় এমআর রেখা অঙ্কন করা হয়েছে, তাই না? চিত্র থেকে লক্ষ্য করা যায় কি বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট আয় ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, আর গড় আয় এবং প্রান্তিক আয় উভয়ই হ্রাস পায়। এক্ষেত্রে গড় আয় অপেক্ষা প্রান্তিক আয় অধিক হারে হ্রাস পায়। এজন্য এমআর রেখাটি AR রেখার নিচে অবস্থান করে। এক্ষেত্রে আরও লক্ষণীয় যে কি মোট আয় যখন সর্বোচ্চ হবে তখন প্রান্তিক আয় হবে 0, কিন্তু গড় আয় কখনো ঋণাত্মক হয় না। গড় আয় কী থাকবে? ধনাত্মকই থাকবে। আর বিক্রয়ের পরিমাণ যদি আরও বৃদ্ধি করি, অর্থাৎ মোট আয় আরও বাড়তে যদি কমতে থাকে, তখন প্রান্তিক আয় 0 হবে।
শূন্য প্রান্তিকায় শূন্য হওয়ার পর যদি আমরা মোটায় আরও বাড়াতে চাই তাহলে কিন্তু প্রান্তিকায় ঋণাত্মক হয়ে যাবে। এবারে দেখি পূর্ণ প্রতিযোগিতা ও অপূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের মোটায় গটায় ও প্রান্তিকায় রেখার মধ্যে পার্থক্য। তাহলে রেখাগুলোর মধ্যে আমরা পার্থক্যগুলো একটু খেয়াল করি। প্রথমে টোটাল রেভিনিউর বেলায় আসি। তাহলে আমরা দুইটা বাজারেরই টোটাল রেভিনিউ অঙ্কন করছি। টিআর রেখা একবার পূর্ণ প্রতিযোগিতায় দেখছি আর একবার অপূর্ণ প্রতিযোগিতায় দেখছি। তাহলে বলো তো দুইটা টিআরের মধ্যে পার্থক্য কোথায়? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয় বৃদ্ধির সাথে সাথে মোটায় সমানুপাতিক হারে বৃদ্ধি পাইছে। পক্ষান্তরে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয় বৃদ্ধির সাথে সাথে মোটায় ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় এবং একটি নির্দিষ্ট সময়ের পরে এটা কমতে থাকে। প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য কি দেখলাম? গড় আয়ের মধ্যে পার্থক্য। গড় আয়ের মধ্যে পার্থক্য কীরকম? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় রেখা বিনিয়োগের সমান্তরাল, কারণ এরূপ বাজারে দাম স্থির থাকে আর এক্ষেত্রে আর ইকুয়াল টু প্রাইস হয়। পক্ষান্তরে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে গড় আয় হ্রাস পায় এবং তা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। 3 নাম্বার প্রান্তিক আয়ের মধ্যে পার্থক্য দেখো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয়ের পরিমাণ হ্রাস বৃদ্ধি সত্ত্বেও গড় আয় ও দাম স্থির তাকে বলে প্রান্তিক আয়ও কী ছিল? স্থির ছিল। এক্ষেত্রে AR ইকুয়াল টু MR ইকুয়াল টু প্রাইস। পক্ষান্তরে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয় বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক আয় হ্রাস পায় এবং তা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। এক্ষেত্রে MR রেখা AR রেখার নিচে অবস্থান করে। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টিআরটা কীরকম, আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টিআরটা কীরকম? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টিআর ছিল সমানুপাতিক হারে ঊর্ধ্বগামী আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টিআর ছিল হচ্ছে কি ক্রমহ্রাসমান হার, মানে ঊর্ধ্বগামী হলেও কি ক্রমহ্রাসমান হারে। আর AR এর বেলায় দেখলাম যে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR রেখা বিনিয়োগের সমান্তরাল ছিল আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী ছিল। MR এর বেলায় পূর্ণ প্রতিযোগিতায় MR রেখাটা ছিল কি ভূমিয়কের সমান্তরাল আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে MR রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, তবে AR এর থেকে নিচে। সর্বশেষ এই যে আমি এতক্ষণ তোমাদের সামনে যে টপিকসগুলো আলোচনা করলাম সেই টপিকসগুলোর ভিত্তিতে এইখান থেকে আলিম 2019 সালে যে প্রশ্নটা এসেছে আমি একটু সেটা তোমাদেরকে দেখার চেষ্টা করছি। এখানে উদ্দীপকের মধ্যে একটা চিত্র দেওয়া আছে। চিত্রের মধ্যে ভূমিয়ককে দেখাচ্ছে কোয়ান্টিটি কিউ আর লম্বককে দেখাচ্ছে টোটাল রেভিনিউ টিআর। ভালো করে খেয়াল করবেন। আর এই যে রেখাটা এটা হচ্ছে টিআর রেখা। তাহলে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক দুইটা বাজারে টিআর দেখাইছিলাম। এই টিআরটা দেখে কি প্রথমে বলুন তো এটা কোন বাজার বলে মনে হচ্ছে? অপূর্ণ প্রতিযোগিতামূলক, রাইট। তাহলে এই টিআর দেখেই আমরা বুঝতে পারছি এটা কোন বাজার? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে কারণ কেন? এই কারণ হচ্ছে দিকে এখানে টিআরটা প্রথমে বাড়তেছে টিকে, তবে এক পর্যায়ে গিয়ে সর্বোচ্চ হয়ে আবার কমতে শুরু করেছে। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলে টিআরটা একদম সোজা 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপর দিকে চলে যেত। এটাই হচ্ছে মূল পার্থক্য। ক্লিয়ার? আচ্ছা, এটার আলোকে আমাকে কী করতে বলছে? বলছে দেখি গরুর গতে দেখেন গ নাম্বারে উদ্দীপকের আলোকে বিক্রেতার মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয়ের সূচি তৈরি করো। আমরা আলোচনার মধ্যে সূচি থেকে চিত্র অঙ্কন করেছিলাম আর এখন তোমাকে বলছে চিত্র ওরা দিয়ে দিচ্ছে প্রশ্নে, এখন এখান থেকে সূচি তৈরি করতে। তাহলে আরও সহজ হয়ে গেল, কারণ এখানে সূচিতে আমরা প্রথমে দেখাবো কি উৎপাদনের পরিমাণ কিউ। তো উৎপাদনের পরিমাণ কিউ দিয়ে আমরা যে রোগুলো অঙ্কন করব সেই রোতে প্রথমে দেখাবো কত 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এরপরে পাশে আর একটা কলাম নিব, এর কলামের মধ্যে দেখাবো কি টোটাল রেভিনিউ টিআর। তাহলে টিআর এর মান এখানে ওরা দিয়ে দিছে কত 100, কিউর মান যখন 1 তখন টিআর কত 100, কিউর মান যখন 2 টোটাল রেভিনিউ কত 180, কিউর মান যখন 3 টোটাল রেভিনিউ কত 240, টোটাল রেভিনিউ যখন 4 তারপর 280, টোটাল রেভিনিউ যখন 6 তারপর কত 300, টোটাল রেভিনিউ যখন 7 তখন কত আবার 280। তাহলে সূচিতে আমরা কয়টা মান পেয়ে গেলাম? কিউর মান পেয়ে গেলাম, টিআর এর মানও পেয়ে গেলাম, দুইটা কলাম ফিল আপ হয়ে গেল। এবার তৃতীয় আর একটা কলাম ফিল আপ করতে হবে কি গড় আয়, প্রান্তিক আয়, আরও দুইটা কলাম লাগবে। তাহলে গড় আয় কীভাবে পাবো? ওই যে টোটাল রেভিনিউ যেটা দেওয়া আছে সেটাকে কিউ দ্বারা ভাগ করে টোটাল রেভিনিউকে কী দ্বারা ভাগ করে কিউ দ্বারা ভাগ করলে AR পেয়ে যাবো, এভারেজ রেভিনিউ গড় আয় পেয়ে যাবো। আর প্রান্তিক আয় কীভাবে পাবো? ওই যে টোটাল রেভিনিউর মধ্যে পরিবর্তনটা,
টোটাল রেভিনিউর মধ্যে কি পরিবর্তন, তার মানে 100 থেকে 180 কতটুকু পরিবর্তন হয়েছে 80, আর 180 থেকে 240 কতটুকু পরিবর্তন হয়েছে 60। এভাবে পরিবর্তনটা দিয়ে আমরা এমআরটাও ফিল আপ করতে পারবো। ঠিক আছে, তাহলে সূচিটা তৈরি হয়ে যাবে। দেন সর্বশেষ কোয়েশ্চেন হচ্ছে কি, উদ্দীপকে প্রান্তিক আয় গড় আয় থেকে কম হওয়ার কারণ কি, বিক্রেতা কোন পর্যায় পর্যন্ত উৎপাদন করবে ব্যাখ্যা করো। তাহলে আমরা এটা অপূর্ণ পরিত্যাগমূলক বাজারে আমরা যেটা দেখছিলাম যে প্রান্তিক আয় নিচে থাকে গড় আয় উপরে থাকে, এটার দ্বারা বোঝায় কি প্রান্তিক আয়টা গড়ের থেকে কি কম। এটা কেন হয় সেই কারণটা লিখতে বলা হয়েছে এবং বিক্রেতা কোন পর্যায় পর্যন্ত উৎপাদন করবে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকের এই পার্ট থেকে এই ধরনের কোয়েশ্চেন আরও যেভাবেই আসুক না কেন আমরা আশা করতে পারবো কি না, ইনশাল্লাহ আশা করি এই পার্ট থেকে, শুধু এই পার্ট থেকে না, তৃতীয় অধ্যায় আমি একেবারে তোমাদেরকে পরিপূর্ণরূপে আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা একটু মনোযোগ সহকারে যদি চেষ্টা করো, আশা করি এই তৃতীয় অধ্যায় থেকে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন ইনশাল্লাহ এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবে, তাহলে প্রত্যেকটা প্রশ্নেরই আনসার তোমরা সঠিকভাবে করতে পারবে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। এই নিয়ে আজকে আমাদের তৃতীয় অধ্যায়টা টোটাল 8টা ক্লাস সম্পন্ন হলো। যারা আগের ক্লাসগুলো দেখো নাই তোমরা আগের ক্লাসগুলো দেখে আসবে। ওকে, ধন্যবাদ সবাইকে।